এ কি কাণ্ড! আমি বা আপনি বা আমার আত্মীয় বা আপনার কোনো আত্মীয় বা আপনার বন্ধু আমার বন্ধু এসআইআরে যদি নাম না ওঠে, তার মানে তো আমি ভোটাধিকার নেই আমার, অন্তত এবারের ভোটে। তাহলে কি নাগরিকত্ব নেই? কারণ ভোটাধিকার তো নাগরিকদের জন্য। ভোটাধিকার কি উড়ে এসে জুড়ে বসা কোনো বিদেশির জন্য? এটাই তো সব থেকে বড় প্রশ্ন এখন। আধার কার্ড নাগরিকত্বের পরিচয় নয়, নাগরিকত্বের পরিচয়পত্র নয়, মানলাম। কিন্তু আধার কার্ড সমস্ত কিছু পরিষেবার জন্য জুড়ে দেওয়া হয়। ভোটার কার্ড তো পরিষ্কার নাগরিকদের জন্য, নাগরিকদের অধিকার ভোট দেওয়া। তাহলে এসআইআর এর তালিকায় যখন এসআইআর নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, অভিযোগ উঠছে, তখন বলা হচ্ছে বা হয়রানির অভিযোগ উঠছে, মানুষ ভয় পাচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন যে এসআইআর এ নাম না থাকলে যদি বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, এসআইআর এ নাম না থাকলে যদি দেশ ছাড়া হতে হয়, তখন বলা হচ্ছে এসআইআর শুধুমাত্র ভোট দেওয়া না দেওয়ার তালিকা তৈরির জন্য। কিন্তু পরিস্থিতি যা, তাতে এসআইআর আদতে তো নাগরিকত্বের প্রমাণ বলেই মনে করছেন অনেকে। কারণ তো ওটাই, কারণ সংবিধানে কি বলা হয়েছে? নাগরিকত্বের অন্যতম প্রমাণ হচ্ছে ভোটাধিকার। ভারতে বসবাসকারী বিদেশিদের ভোটাধিকার নেই, তাহলে তো বিদেশিদেরও ভোটাধিকার থাকতো। নাগরিক, আমি নাগরিক, তাই আমার ভোটাধিকার আছে। এসআইআরে নাম না থাকলে ভোটাধিকার থাকছে না, তাহলে কি আমি নাগরিক নই? এইটাই তো অনেক জনকে আশঙ্কার মধ্যে ফেলছে। দুরকম কথা, বিভিন্ন রকম কথা, বিভ্রান্তিমূলক কথা। আমি যুক্তি দিয়ে বলছি যে 18 বছর আমার বয়স, 18 বছর যখন, তখন আমি ভোটাধিকার পেয়েছি। আগে 21 ছিল, এখন 18 বছর বয়স হতে হবে এবং অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তাই তো ভোটাধিকার। তাহলে এই দুটোর ভিত্তিতেই তো ভোটাধিকার হয়। ভোটার তালিকায় যদি নাম না থাকে, তাহলে তিনি ভারতীয় নাগরিক কিভাবে হবেন? এটাই তো সব থেকে বড় প্রশ্ন এবং অনেকের মনে তাই আশঙ্কা তৈরি হচ্ছে। এসআইআর হচ্ছে, নিশ্চয়ই অনেকে বলতে পারেন যে যিনি ভোট দিতে পারবেন না, যার ভোটার তালিকায় নাম নেই, তিনি নাগরিক কেন হবেন না? তার কাছে তো আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, পাসপোর্ট আছে, যদি থাকে। না হলে অন্যান্য নথিপত্র যা যা নাগরিকত্বের বা এসআইআর এর নাম তোলার ক্ষেত্রে যা যা তথ্য থাকার কথা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের পাস সার্টিফিকেট, সেইগুলো তো আছে। তাহলে নাগরিকত্বের প্রমাণ কি ওইগুলো? কোথাও বলা আছে যে নাগরিকত্বের প্রমাণ রেশন কার্ড, নাগরিকত্বের প্রমাণ ডমিসাইল সার্টিফিকেট, নাগরিকত্বের প্রমাণ হচ্ছে পাসপোর্ট, নাগরিকত্বের প্রমাণ, সেইগুলোও তো জাল হয়। ভোটার কার্ডও জাল হয়। কিন্তু ভোটার তালিকায় যদি নাম না থাকে, ভোটাধিকার প্রয়োগ কি আমি রেশন কার্ড নিয়ে করতে পারি? ভোটাধিকার প্রয়োগ কি আমি পাসপোর্ট দেখিয়ে করতে পারি? ভোটাধিকার প্রয়োগ কি আমি আমার ডমিসাইল সার্টিফিকেট দেখিয়ে করতে পারি? ভোটাধিকার আমার ভোটার কার্ড দেখিয়েই করতে পারি। সেই ভোটার কার্ড যদি না থাকে, তাহলে আমি নাগরিক কিভাবে? এইখানেই তো আশঙ্কা, এইখানেই তো আতঙ্কিত। এই কারণেই এইটা কি বোঝানোর দরকার ছিল না আগে মানুষকে, সাধারণ মানুষকে? যেটা বারবার বলা হচ্ছে যে তাড়াহুড়ো, বারবার বলা হচ্ছে তাড়াহুড়ো। এই তাড়াহুড়োতেই তো আতঙ্ক ছড়িয়েছে, আরও আশঙ্কা ছড়িয়েছে। এই প্রশ্নগুলো আবারও উঠছে। তালিকায় যদি ভোটটা না থাকে, তাহলে কি আমরা দেশের নাগরিক না? এই ভোটটার জন্যই তো, ভোটটা দেবো, ছেলেমেয়ের ভবিষ্যৎ পথটা পড়বো, তার জন্যই তো এদেশে ভোটটা যদি না থাকে আমি কি করবো? তাকে এদেশের নাগরিক আমরা হবো না, থাকবো না? যাদের কথা বলছি সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষরা কি বলছেন? 14ই ফেব্রুয়ারি পর্যন্ত, গতকাল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত যে নথি, সেই নথিগুলো জমা দিতে হবে এবং সেই নথিগুলোই গ্রহণযোগ্য, সেই নথিগুলো হস্তান্তর করতে হবে বিকেলের মধ্যেই, এটাও নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বিচারকদের, যারা ইতিমধ্যেই নথি যাচাইয়ের কাজে যুক্ত হয়েছেন, যাদের শুনানিতে ডাকা হয়েছিল 14ই ফেব্রুয়ারি পর্যন্ত, যাদের শুনানিতে ডাকা হয়েছিল, তারা কি বলছেন দেখুন। তারা সব নথি জমা দিয়েছেন, কিন্তু তারপরেও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কারণ এসআইআর তালিকায় তার নাম উঠবে কিনা, এই নিয়ে আশঙ্কিত, এই নিয়ে চিন্তিত। এবং সেখানে অনেকেই বলছেন যে আমায় মৃত দেখিয়েছিল, আমি আবার কাগজপত্র জমা দিয়েছি, তবু যদি নাম না থাকে তাহলে কি করব?
মানে মৃত দেখিয়েছিল, তারপরে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, কাগজপত্র দেখিয়েছেন, হিয়ারিংয়ে ডেকেছেন, আবার তারপরে এখনও চিন্তায় আমাকে কোর্টে যেতে হবে। ডাউট প্রকাশ করছি। আরও বেশ কয়েকজনের বক্তব্য দেখাবো, দেখুন। বহু জ্যান্ত মানুষকে মৃত দেখানো হয়েছে। আমি একজন জনপ্রতিনিধি, আমার নামটাও মৃত দেখানো হয়েছিল। মৃত দেখানোর পর আমি সমস্ত প্রসিডিওর মেনটেন করে ফর্ম তো জমা দিয়েছি আবার, কিন্তু বাই চান্স যে ফাইনাল ভোটার লিস্ট হবে সেখানে যদি আমার নাম না থাকে, আমাকে তাহলে কি কোর্টে গিয়ে আমার নামের যে নামটা আনতে হবে, মানে ভোটাধিকারের জন্য আমাকে কোর্টে যেতে হবে, নাকি কি করতে হবে? আমি খুব ডাউট প্রকাশ করছি এখানে। বাবার 2002 সালে নাম ছিল। দেশ সরকার আমাদের টাইটেল, কিন্তু দেশ সরকারটা একসাথে ছিল, কিন্তু 2025 সালে দেশ সরকারটা আমি আলাদাভাবে লিখেছিলাম। হিয়ারিংয়ে তো গেছিলাম, হিয়ারিংটা করে এসেছি। এটা তো ভুল নয়, কারণ আমার তো 2002 সালে আমার বাবার আছে, আমার থাকবে না, আমি ভোটটা দিতে পারবো না 2026 সালে, তাহলে তো আমার যেতেই হবে, আইনের দ্বারস্থ তো হতেই হবে আমার। কালকে সুপ্রিম নির্দেশের পরে জটিল থেকে জটিলতর হয়েছে, জটিলতম অবস্থায় এসআইআর প্রক্রিয়া। এই যে কালকে সুপ্রিম নির্দেশ, সেই সুপ্রিম নির্দেশের পরেও কোথায় কোথায় সমস্যা, কি হতে পারে একটু দেখাবো আপনাদের, বোঝাবো আপনাদের। দেখুন, ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের এবং শাসক দলের সংঘাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এক্সট্রা অর্ডিনারি, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে। এবং এ কথায় তার মানে নজিরবিহীন, বেনজির একেবারে। সেখানে প্রশ্ন কি উঠছে, যে প্রশ্ন এক, মনোনয়নের দিন চূড়ান্ত ভোটার তালিকা, মনোনয়নের শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারবে নির্বাচন কমিশন, কিন্তু তারপরে তো আর কোনো নাম অন্তর্ভুক্ত হবে না। তাহলে মনোনয়নের শেষ দিন যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলো, বা তার কয়েকদিন আগে হয়তো একটা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলো, সেখানে কোনো বৈধ ভোটারের নাম যদি না থাকে, আমি মনে করছি আমি বৈধ, কারণ আমি কাগজপত্র দিয়েছি। আমি যে কাগজপত্র চাওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে, ভালো করে বুঝুন, যে কাগজপত্র কমিশনের পক্ষ থেকে চাওয়া হয়েছিল সেই কাগজপত্র আমি দিয়েছি, কিন্তু তারপরেও আমার নাম ওঠেনি। আমি বৈধ ভোটার, আমি আদালতে দাবি করতে পারি, কিন্তু না, আর তো নাম তোলার অবকাশ নেই। আমি আদালতে যেতেই পারি, কিন্তু এসআইআরে নাম তোলার তো আর অবকাশ থাকবে না, কারণ মনোনয়নের শেষ দিন আর কবে নাম তুলবে নির্বাচন কমিশন? ভোটে নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে ততদিনে প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে বিভিন্ন দলের, এবং ততদিনে ভোটের দিন প্রায় কাছাকাছি। তাহলে কবে আমার ভোটার, যেখানে ভোটার আমি, যেখানকার ভোটার, সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বা তার কয়েকদিন আগে যখন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলো, সেই সাপ্লিমেন্টারি তালিকায় আমার নাম নেই, তাহলে আমি এসআইআরে নাম নেই, তাহলে কি আমি নাগরিক নই? কারণ এবছর আমার ভোটাধিকার রইল না। এটাই সব থেকে বড় প্রশ্ন। গণতন্ত্রের ক্ষেত্রে এই বৈধ ভোটার বাদ যাওয়া, এটাও কি একটা প্রশ্ন নয়? এটাও তো একটা বড়সড় প্রশ্ন। আমি বৈধ ভোটার, আমি দেখাচ্ছি আমার কাছে এই কাগজপত্র আছে যেগুলো নির্বাচন কমিশন চেয়েছিল, কিন্তু তারপরে কোনো এক কারণে, এবং সেটা আমার দোষ না, বেশিরভাগই দেখা যাচ্ছে আমার ব্যক্তিগত দোষ নয়, আপনার ব্যক্তিগত দোষ নয়, পুরোটা কমিশনের কাজের দোষেই হচ্ছিল। মুখার্জি, চ্যাটার্জি, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, অয়ন, AYON হয়ে গেছে, আমার নাম AYAN, তার জন্য আমার নাম বাদ চলে গেল, হিয়ারিংয়ে যাওয়ার পরেও আমার নাম উঠল না। তাহলে তো আমি বৈধ ভোটার। এই বৈধ ভোটারের নাম বাদ যাওয়া গণতন্ত্রের পক্ষে কতটা ক্ষতিকর, এটাও তো একটা বড়সড় প্রশ্ন। আরও প্রশ্ন, ধরুন লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা বলা হচ্ছে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট, এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 10 লক্ষ এখনো পর্যন্ত ভোটারের নাম বাদ গেছে, মানুষের নাম বাদ গেছে তালিকা থেকে। এই বাদ যাওয়াদের তথ্য কি আবার পরীক্ষা হবে? মানে এই যে বিচারকরা বা বাইরের বিচারকরা যারা এই যুক্তিগ্রাহ্য তথ্য যাচাই করবেন, অর্থাৎ নথি যাচাই করবেন, আবার কি তারা নথি যাচাই করার সুযোগ পাবেন এই যে 10 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাদের নাম বাদ গেল? বাদ যাওয়া কেউ আদালতে গেলে, আবার বলছি, বৈধ ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কোনো কারণে দেখা গেল খুব সামান্য ভুলে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তার নাম বাদ গেছে,
কিন্তু 10 লক্ষের মধ্যে কেউ যদি আদালতে যায় যে না আমারটা আবার এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 10 লক্ষ নাম আবার নতুন করে যাচাই করতে হবে বিচারকদের, আদালতে গেলে কি পুরো থমকে যাবে বিষয়টা? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও প্রশ্ন, বিয়ের আগে ভোটার কার্ডে বাবার পদবি, এটাই তো সব থেকে বড় হয়েছে, অনেকের নাম বাদ গেছে মহিলাদের। বিয়ের পর আধার কার্ডে বাবার স্বামীর পদবি, অনলাইনে এসআইআর ফর্ম পূরণ করা যায়নি, ইআরও এইআরওদের অজান্তে নাম বাদ হয়ে গেছে। প্রশ্ন উঠছে যে অ্যাপ এবং রোল অবজারভারদের ভূমিকায়। তাহলে অ্যাপের জন্য, রোল অবজারভারদের জন্য আমার নাম বাদ চলে গেল, অর্থাৎ বিয়ের পর একজন মহিলার নাম বাদ চলে গেল কেন? তিনি মধুমিতা দত্ত ছিলেন, বিয়ের পর হয়ে গেলেন মধুমিতা দত্ত বসু। অনেকে দত্তটা রাখেন না, বাবার পদবিটা মধুমিতা বসু। তাহলে 2002-এ মধুমিতা দত্ত ছিলেন, মধুমিতা দত্ত বসু তিনি করেননি, মধুমিতা বসু, এই অজুহাতে তার নাম বাদ চলে গেল। তাহলে এই ক্ষেত্রেও বিয়ের পর, এটা খুব স্বাভাবিক, বাঙালিদের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে নাম বাদ চলে যাবে। এটাও কি গণতন্ত্রের পক্ষে খুব একটা কার্যকর হবে? অর্থাৎ এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু থাকছে এবং এই প্রশ্নগুলোই এখনো পর্যন্ত মানুষ প্রশ্নে জর্জরিত, ভেতরে ভেতরে সেই প্রশ্নই তাদের আসছে। এ রাজ্যে বিচারকদের 80 দিন সময় লাগবে শুনানিতে, ঝাড়খণ্ড ওড়িশার বিচারকদের দিয়ে শুনানির নির্দেশ। কিন্তু যতই শুনানি হোক না কেন, 60 লক্ষ এখনো পর্যন্ত কমিশন বলছে 60 লক্ষ নথি যাচাই বাকি রয়েছে। সেই 60 লক্ষ নথি যাচাই, আবার বলছি, সেই 60 লক্ষ নথি যাচাইয়ের পরে কি যাদের নাম বাদ গেছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে, তাদের নামের নথি আবার যাচাই হবে? আর যদি বৈধ ভোটারের নাম বাদ যায়, নাগরিকত্বের প্রমাণও কি বাদ চলে গেল তার? আমি কি নাগরিক থাকবো না আর? খাতায় কলমে নাগরিক নই। আবার মনে করিয়ে দিচ্ছি যুক্তি দিয়ে, ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ। নাগরিক না হলে কেউ ভোট দিতে পারেন না এ দেশে। বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, পুরসভা যাই হোক না কেন, কোনোটিতে না, সমবায়ও না। তাহলে কি হবে?